আজমাইশার গায়ে হলুদ। মালিয়া খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিয়া খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্ব একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েবাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামা কাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভিতরে ঢুকেছে আবির। মিম, আদি, মামুনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়েছেন। কাকি আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে এসেছি, তোমরা গাড়িতে বসো, আমি এখনই আসছি। মালিয়া খান পুনরায় ডেকে বললেন। মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে। জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকলো। আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ত্রস্ত ঘুরে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে এমনভাবে জ্যাকেট জড়ানো দেখে আবির কয়েক সেকেন্ডের জন্য স্থির দৃষ্টিতে তাকায়। মেঘ চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জিয়াস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আটকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করলো। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকলো, আবির ভাই। আবির দরজার বাহির থেকে উত্তর দিল, হুম। মিমকে একটু দেখে দিবেন প্লিজ। আবির ব্যালকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো। কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কী করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে। আদি আর মিম হৈহুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক মিম আর আদি শুনেনি। আবির ভাইকে বলবে কি না বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আঁতকে উঠল, বৃহৎ চোখে তাকালো। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? মেঘ চিবুক নামিয়ে নিল। মেঘ এখনো জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির মেঘের কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওইদিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়ালো। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পরে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখলো। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ ঘোরা। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছাদ পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল।
আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিকবিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে, আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তের 3 আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হলো। আবিরের স্পর্শে অষ্টাদশীর অঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে স্লাইডার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেললো। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করলো। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করলো। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেন গেট পেরিয়েছে। মাউনি আর কাকিয়া গাড়িতে বসে আছেন। মিমারাদি ছুটাছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই 2 ভাই বোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখেই দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির্ভাবের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামলো মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। 3 জনই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন। মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যেই রাগী, গাড়িতে বসে ঘাড় ঘুরালেই দিবে মায়ের। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনেই বসবো। মেঘের কথা শুনে মিম আর আদি দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মনমরা হয়ে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে। উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভিতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু, তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাচ্ছিল। এটা তো আর তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে, তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে, যেভাবে হোক তাকে সামনে বসতেই হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠছে। আবির এতক্ষণ বেখেয়ালি থাকলেও পুরো ঘটনায় সে মনোযোগ দিয়ে শুনছে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসলো। আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারতো না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসার চেষ্টা করেছে, এতেই আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে দেখছে, মাঝে মাঝে আর চোখে আবিরকেও দেখছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুইয়ে পড়ে।
আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনা করতে ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাছ নামিয়ে দিয়েছে। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে তাকিয়ে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কি ভাবছে। অশান্ত মনে ছুটাছুটি করছে কত শত প্রেমময় বার্তা। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতে মেঘ সহ বাকিরাও চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলে, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে উঠেছে। খাবারগুলো মিমদের দিয়ে শপিং ব্যাগটা মেঘকে দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ অতিক্রম করে আবিরের মামা বাড়িতে পৌঁছালো। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি দোতলা বিল্ডিং। বিয়েবাড়ির গেট অনেক দূর থেকেই সবার চোখে পড়েছে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিমদের নামতে দেখে বরণডালা নিয়ে মামা ঘর থেকে বেরিয়ে আসছে। মেঘ বের হতে যাবে এমন সময় আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট মেঘের হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। মেঘকে যেন কেউ কোনোভাবে কিছু বলতে না পারে, তাই আবির আগে থেকেই চোখ কান খোলা রাখার চেষ্টা করছে। আবিরের সামনে মালা বরণডালা ধরতেই আবির বিরক্তির স্বরে বলল, আমার এসব পছন্দ না, বরণ করলে ওদের পর। আবির বরণডালায় টাকা দিয়ে মালাকে পাশ কাটিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। মালা যথারীতি হাসি মুখে বাকিদের বরণ করলো। আবির একটু ভিতরে আসতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো, ভালো তো থাকতেই হবে। আবির স্বাভাবিক কণ্ঠে শুধালো, বাকিরা কোথায়? আছে, চলো। ততক্ষণে মেঘরাও বাড়িতে ঢুকে পড়েছে। আবির বারান্দায় পা রাখতে রাখতে সবার উদ্দেশ্যে সালাম দিল। সালামের উত্তর দিয়ে এক একজন এক এক প্রশ্ন করছে। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা বলে উঠলেন। ওঠান থেকে মেঘ কথাটা শুনেই ফিক করে হেসে দিল। আবির ভাইয়ের মতো সুপুরুষ দেহি এত লম্বা চওড়া মানুষকে কেউ বাবু বলে সম্বোধন করছে, এটা শুনে হাসি পাচ্ছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য মায়ের দিকে তাকিয়ে শুধালো। হালিমা খান বললেন, আবিরকে ওর নানা বাড়ির মানুষ ছোটবেলা বাবু বলে ডাকতো। উনি তোর বড় আম্মুর চাচি হন। আবির মৃদু এসে শুধালো, নানু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। বেশ কিছুটা সময় আলাপচারিতা চলল। আবির মাইশার সঙ্গে দেখা করতে ভেতরে চলে গেছে। মাইশার রুমের সামনে এসে ডাকলো। আপু, হাসবো? মাইশা আবিরকে দেখেই মিষ্টি করে হাসলো। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই আমার? কত বছর পর তোকে দেখছি। আবিরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। উত্তরে আবিরও বলল, তোমাকেও। আচ্ছা আপু, এই বিয়েতে তুমি খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু খুশি থাকলে আমিও খুশি। শুধু একটাই ইচ্ছে, যার কাছে বিয়ে দিচ্ছে সে মানুষটা যেন ভালো হয়। চিন্তা করো না, মানুষ হিসেবে ভাইয়া খুব ভালো। আমি খোঁজ নিয়েছি, তাছাড়া ওনার সাথে আমার দেখাও হয়েছে। ইনশাল্লাহ তুমি সুখী হবে। তুই দেখা করেছিলি? এর মধ্যে মিম, মেঘ আর আদিও মাইশা আপুকে দেখতে আসছে। মাইশা বরাবরই চাপা স্বভাবের একটা মানুষ, কখনো কারো বাড়িতে বেড়াতেও যায় না। তবে ফোনে প্রায়ই সবার সাথে কথা হয়। তাছাড়া মালিয়া খান বেড়াতে আসলে ওনার মুখে বাসার সবার কথায় শুনে, সেভাবেই চিনে সকলকে। আবির ভ্রু কুঁচকে শুধালো, কেন, ভাইয়া কি তোমায় বলেনি? কথা বলি না তো। বিয়ে ঠিক হওয়ার পর একদিনও কথা হয়েছিল। আমার কথা বলতে খুব অস্বস্তি লাগে। উনি মাঝে মাঝে কল দেন, কিন্তু আমি রিসিভ করি না। আবির শপিং ব্যাগ আর নিজের পকেট থেকে একটা চিঠি বের করে মাইশা আপুর হাতে দিয়ে বলল, তুমি কথা বলো না বলে তোমার জামাইও মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে দিয়ে পাঠাইছে। এটা পড়ে ওনাকে কল দিতে বলেছে।
মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো। রাস্তার ওই লোকটা কি আপুর বর ছিল? আবির মেঘের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ালো। মেঘ মুচকে এসে বলল, মাশাল্লাহ, আপু ভাইয়া কিন্তু কিউট আছে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। মাইশা কিছু বলার আগেই আবির মেঘকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, হয়েছে, তোর আর পাকনামি করতে হবে না। আপুর হাজবেন্ড আপু বুঝবে। তোরা যা এখন। মেঘ, মিম আর আদি রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির পা বাড়াতেই মাইশা আবিরের হাতে চিমটি কেটে আস্তে করে বলল, আমার জামাই রেড কিউট বলছে, তাতে তোর এত চলে কেন? কাহিনী কি? কি চলে? তখনই রুমে মালার আগমন হলো। আবির মালাকে দেখে থমথমে কণ্ঠে জবাব দিল, কিছু না। ভাইয়া কেমন আছো? ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারাও সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা, স্মৃতি ওরা 4 জন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন, স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে 4 কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়ে বাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু হয়েছে। মেঘ, মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা। এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের 3 মামার বাড়ি পাশাপাশি হওয়ায় 3টা উঠান মিলে বাড়ির সামনে বিশাল মাঠের ন্যায় জায়গা। এক পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজানোতে ব্যস্ত। মেঘ আবিরকে দেখেই থমকে দাঁড়ালো, পা বাড়ালো সেদিকে। স্মৃতি পেছন থেকে ডাকলো, মেঘাপু কোথায় যাচ্ছ? স্টেজ সাজানো দেখতে। ঘুরবা না? তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখাতে যতটা শান্তি, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকে এগিয়ে আসলো। সাকিব মেঘকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘবতী? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পিছন ফিরে মেঘকে দেখলো। চুলগুলো বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে। আবির লাইটিং সেট করতে করতে শুধালো, খেয়েছিস কিছু? জি। সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দেব। মেঘ শীতল কণ্ঠে বলে, আমি তো জানতাম না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খেয়েছি। সাকিব এমনিতেই মজা করছে। আবির সাকিবেরা কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে আসছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর আবিরের দিকে। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগই নেই তার। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। তখন মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে আসছে। আবিরকে ডেকে বলছে, আবির ভাইয়া তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় আবির কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, ফিরে তাকালো না। অথচ মেঘের ছ্যাদ করে রাগ উঠে গেছে। মনে পড়ে গেছে বাসায় আবির ভাইয়ের ওপর ঢলে পড়তে যাচ্ছিল এই মালা আপু। আবির ভাইয়ের প্রতি তখন তীব্র ভালোবাসা অনুভব করতে না পারলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। তবে এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভাই ভালোবাসুক বা না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবিরকে ভালোবাসে। আবিরের আশেপাশে সে কাউকে সহ্য করতে পারবে না। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। মালা পুনরায় বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পিছনে না ফিরেই বলল, আমি খাবো না পিঠা, ওদের দে।
হাত দিয়ে মেঘদেরকে ইশারা করলো। আবিরের কথাটা মালার পছন্দ হয়নি। অকস্মাৎ সাকিব বলল, 3 দিন যাবৎ এত কাজ করছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস। মালা সাকিবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করে। সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালা আর কথা বাড়ল না। মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেছে। পিঠাগুলো সে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তেই দ্বিতীয় দফায় রাগ উঠে গেল মেঘের। মিমার স্মৃতির দিকে পিঠাগুলো দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির সাকিবের দিকে তাকাতেই সাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন তুমি? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছো না? মেঘ গম্ভীর মুখে উত্তর দিল। পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব বলে, এই মিলন, মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়। যত জাতের পিঠা আছে সবগুলো নিয়ে আসবি। মেঘ ভ্রুকুচকে বলল, আমি এখন খাবো না পিঠা। মিলন সেসবে পাত্তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট দিয়ে অনেক প্রকারের পিঠা এনে মেঘকে দিয়েছে। মেঘ না চাইতেও 2-1টা পিঠা খেয়েছে। আবির লাইটিংয়ের কাজ শেষ করে মেঘের পাশের চেয়ারে বসেছে। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির 2 হাত সামনে এগিয়ে বুঝালো, হাতে ময়লা, খাবে কি করে। মেঘ ভনিতে ছাড়াই বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলে। কষ্ট লাগছে। মেঘ মুচকে এসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি। দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করে বলেছিল। আবির ভাই যে এভাবে রাজি হয়ে যাবে এটা ভাবেনি। আবিরের পছন্দ মতো কয়েকটা পিঠা খাইয়ে দিয়েছে। হঠাৎ আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে আবিরের আব্বু বাড়িতে আসতেছেন। আবির মেঘকে বলে, আর খাবো না, তুই খা। এই ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় ওনার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় ওনার মতো পাষাণ আর একটাও নেই। উনি এমন কেন? আলী আহমদ খান মিমার মেঘকে দেখে হাসি মুখে প্রশ্ন করলেন, তোমরা কখন এসছো? বড় আব্বুর কণ্ঠস্বরে মেঘের ধ্যান ভাঙে। মিম স্বাভাবিক কণ্ঠে বলে, দুপুরের দিকে আসছি বড় আব্বু। আবিরের বড় মামা শুধালেন। মেঘ আলগোছে হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন। মিমার মেঘ একসঙ্গে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। ওই হল্লোড় যেন 3 গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আরও কি কি নিয়ে আসতেছে। আবির আগন্তুকদেরকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করলো। 4 থেকে 5টা অল্পবয়স্ক মেয়ে, সাথে 5 থেকে 7টা ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে নিলেই আবির ধমক দেয়। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তির স্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেছে। এতদিন তানবীর ভাইয়া এমন করেছে। মিম আর মেঘ দুজনকেই অতিরিক্ত শাসনে রেখেছে। এবার তানবীর আসেনি, তাই ভেবেছিল একটু আনন্দ করবে। সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যার পরপরই মেহমান চলে গেছে। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠাইছে। মাইশা আপুর 4 জন বান্ধবী এসেছে। মালা আপুর 3টা বান্ধবী এসেছে। এছাড়াও খালাতো মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যার পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়েছে।
মিম আর মেঘ বিছানার এক পাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছে। মিম শাড়ি দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। তবে আজ পর্যন্ত কখনো শাড়ি পরেনি সে, তাই শাড়ি সামলাতে পারবে না ভেবে ভয় পাচ্ছে। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ মেঘের রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে আসছিল। রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে সেদিন মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, তবে আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ, তুমি কিন্তু শাড়ি পরবে। একদম না, শুনবো না। পরবে মানে পরবেই। আপু, আমি তো কখনো শাড়ি পরিনি। তোমার যেভাবে সুবিধা হবে সেভাবে পরানো হবে, তুমি চিন্তা করো না। মিমের এসব শাড়ি পরা দেখতে দেখতে আর ভালো লাগছে না। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘও রেডি হতে ওয়াশরুমে গেছে। মাইশা আপু মিটি মিটি হাসছে। মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে চেয়ে প্রশ্ন করলো, আবিরের কথা বলছিলাম না তোকে? ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না। মেঘকে শাড়ি পরাচ্ছি যাতে আবিরের রিয়াকশন বুঝতে পারি, বুঝলি? মাইশার শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ হলো, তবুও মেঘ মিমের পাত্তা নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে আসছিল, সেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব আবিরের ছিল, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকেই প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খোঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস নিয়ে আসছে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে এসে ফেললো। ড্রেসটা শপিংয়ে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিয়া খান ডাকলেন, এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বললো আসার পর থেকে নাকি অল্প ভাত খাইছিলি। তোর কি খিদে পায় না? পিঠা দিব তোকে, নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠা খেয়েছি, ক্ষুধা লাগলে খাবো, তুমি টেনশন করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘুরে ঢুকতে যাবে তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া, তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এক্ষুনি দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করলো। শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না, আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমায় তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতারাঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকে নামছিল। সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আঁখিতে তাকায়। সেই মায়াবিনী যেন মায়ের জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো
অতিশয় ধীর গতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় কাজলও লাগানো, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডরেলে ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2-3 সিঁড়ি নিচে নেমে নিঃশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফটাই বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তহীন অমর্ত্য চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তীর্যক চোখে চেয়ে আছে, মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জন্মে তার আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। লাশ দেয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে। এক সিঁড়ি উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমায় সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিনও শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশাপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে। তাই তো বলি। কি? কিছু না, পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মাইশা আপুই আমায় দিয়েছে, ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলেই কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই এইভাবে স্টেজে গেলে মাইশা আপুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে, কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলিয়ে কান্না শুরু করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে এসেছি, মারপিট করতে নয়। তুই কি চাস
তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল। না। আবির মোলায়েম কণ্ঠে বলল। যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এইভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘ আর কিছু বলল না। শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে এটা ভাবতেই মেঘের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। অকস্মাৎ বুকে হাত রাখল। মস্তিষ্কে নিউরনে অবিরাম বাজছে। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। হৃদয়ে গান বাজছে। যতক্ষণ অষ্টাদশীকে দেখে যাচ্ছিল আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ ঢেকেছে। বক্ষপিঞ্জরে উতাল পাতাল ঢেউ। তখনই সাকিব আসছে। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো। কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল। সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো। কি হয়েছে বলবা তো? যতদিন যাচ্ছে আমি ওর প্রতি তত বেশি আসক্ত হয়ে যাচ্ছি। মায়াবেরই মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকে ভালোবাসো, বিয়ে করে নাও, তাহলে এই মায়ার বাঁধন আরও বেশি শক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার কি যে ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো। ভাইয়া তুমি না বলছিলে দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল। পরিস্থিতি বলতে একটা শব্দ আছে জানিস তো? আমি এই পরিস্থিতির অধস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছুই বুঝলো না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির সেই জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমে চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য গুরুগম্ভীর আর শক্তভক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনী রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভিতর চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশী কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয়ে কতটা তোলপাড় চলছে। 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বিছানা পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই 2টা ছবি তুলেছিল আবির। সেখান থেকেই একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, অশ্রুদয়ে মায়াবী হাসি। আবিরের অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে। মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করেছে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লিখেছে। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। ভাইয়া তুমি ঠিক আছো? বনু ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল। তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, আমার না মেরে থামবে না। কেন, কি হয়েছে? বনু কিছু করেছে?
রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেয়া তো বহুদূর। আমি তো তুমি তো কি বনু কেমন রূপে আসছে? তুই না আমার সম্বন্ধী হোস, ছোট বোনের প্রেম আলাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই ভালো। তোমাদের দুজনেই একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরও বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মাইশা আপু কল দিয়েছিল আমায়, যাইনি বলে রাগারাগি করছে। আমি বলেছি সকাল সকাল চলে আসব। আচ্ছা, সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা রাখছি। ভাইয়া শোনো। হ্যাঁ বল। হ্যাঁ বল। বনুর সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় আমি নেই, পালাইয়া না যাই এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসছে। তানভীর আহম্মকের মতো বসে আছে। বনু কি করছে? ভাইয়ের কি হয়েছে? কি বললো সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথায় বা কেন বলছে? ভাইকে কল দিলেও লাভ নাই। মাঝে মাঝে তানভীর ভাবে, ভাইয়ের সম্বন্ধী না হয়ে শালা হলেই ভালো হতো। মজার ছলেও অন্ততপক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারতো সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি পাঞ্জাবি পরায় আজ আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো আর ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো মেঘ কোথাও নেই। মিম, দিশা আরও কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আবুকে তো দেখছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া। তোর যেতে হবে না। আবির দু পা এগুতেই সাকিব ছুটে আসছে, আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণ আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজে গুজে নিচে আসছিল। ওই নে মালা আর ওর দুই বান্ধবীর কথা বলছিল। কি কথা বলছে তা শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতীর মুখে গোমরা করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তাড়াহুড়াতে রুম পর্যন্ত যেতে পারলাম না, ফোনটাও রুমে চার্জ রেখে আসছি, তাই জানতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টা পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘদের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার ওপর শাড়ি, কসমেটিক্স এলোমেলো পড়ে আছে। আবির আশেপাশের 2-3টা রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটলো সেদিকে। চাঁদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ে মালা আপু আর তাদের বান্ধবীদের দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে দুপা এগুতেই কানে আসে, আবির ভাইয়ার সাথে আমার 2 বছরের যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনও বলিনি। আজকে সুযোগ পেয়ে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমাকে বুদ্ধি দে, কীভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিরমির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টাদশী মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে আসছে। রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, এজন্য মালা আপুকে আগে থেকেই সহ্য করতে পারে না। অথচ আবির ভাই, ভাবতেই বক্ষস্পন্দন থমকে গেল। রাগে ফুঁসতেছে আর ভাবছে, এতগুলো বছরে
একটা বারও আপনি আমার সঙ্গে কথা বলেননি, এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি... এটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেলল। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখ মুখে তীব্র ক্ষিপ্রতা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে, কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নিচোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গিলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের দুহাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখবো কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করলো, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনলো কি না কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার সশব্দে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করলো, তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তো তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবে এটা কি শুনি? আমি তোর হাত ধরেছি, এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি নামাতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভিতরে সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে এসেছিস একটা দোকানে। অনেক খোঁজাখুঁজির পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার ভান করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দিই তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে
আবার পেছন ফিরে তাকালো, উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘুরছে আবির ভাইয়ের বলার শেষ কথাটা। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডাইরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে। আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতর নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামলো। মেঘের ছুটাছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এভাবে দৌড়াচ্ছিস কেন? পরে ব্যথা পেলে কি হবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আখিজোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে, পিছনের সাইড দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রায়শই আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে। বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজতেছি। তুমি তো দুপুরের পর আর কিছু খাওনি, তাই খাবার নিয়ে আসছি। মালার আহ্লাদি কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারো দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝোঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের ওপর বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। ধোয়াতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্মাষ্ট কামড়ে ধরল। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পলক পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে মাশাল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালা রাগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আপু, আবির ভাই এই সময় কিছু খায় না, কিছু লাগলে আমি এনে দিবনে। তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালা রাগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মায়া, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগতো না।
আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সকাল থেকে যা যা ঘটছে, তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নিঃশক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি এসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিররা যেখানে বসেছে তার পিছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইলে গিয়ে দিয়ে বলল, নাও তোমার ভিডিও আর ছবি ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেংচি থেকে শুরু করে আরও অনেক ছবি তুলে ফেলছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে। ভিডিওটাতে বোতাম লাগানো, চুল ঠিক করা দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল। আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? কেন জানি না। এই যে কিছু বলতে পারলা না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো। নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখে জোড়া দেখলে মনে হয় আরো শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমর্ত্য চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল, তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তার অবস্থান ঘটে। হৃদয়ে অন্য রকমের অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিচ্ছে। নিজেকে সামলানোর বিন্দুমাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দু চোখ দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোর বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসলো। বুঝতে পারলো তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহাদিবা খান মেঘ। এখনো মেঘবতীকে দেখছো নাকি? কোথায় মেঘবতী দেখি? যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দিব এত নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যায়। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি তুই কোথায় যেতে যাচ্ছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলছিলাম এগিয়ে নিয়ে আসবো। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল,
ইস কি প্রেম! 2টা বাড়ি পরেই তো বাড়ি, এখান থেকেও আবার এগিয়ে আনতে হয়। আর কত কি যে দেখতে হবে। সাকিব একগাল হেসে প্রশ্ন করলো, এই কথা তুমি বলছো ভাইয়া? ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতের যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে,